গুমের 1569 অভিযোগ তুলে ধরে কমিশন বলেছে এসব ঘটনা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ। অনেকগুলোর ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী নিজে সরাসরি নির্দেশদাতা। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, 25% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। নূর ভাই, এই বিষয়ে একটু বলবেন। আপনারা কাজ করেছেন, সরাসরি দেখেছেন, মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, যদি একটু বিস্তারিত বলেন। দেখেন, প্রতিবেদন সম্পর্কে আমাদের প্রতিবেদনে আমরা যেটা বলেছি সেই জায়গার যে সংখ্যাটা আসছে, প্রথম সংখ্যা আমাদের ছিল যে 1900-র মতো। তো পরবর্তীতে আমরা যখন যাচাই বাছাই সম্পন্ন করলাম তখন দেখা গেল যে রিপিটেশন ছিল, যে একই অভিযোগ একাধিক জায়গা থেকে একাধিক ব্যক্তি করেছেন। সেই জায়গাগুলি বাদ দিতে হয়েছে। তারপরে একটা অংশ ছিল যে গুমের যে সংজ্ঞা সেইটার মধ্যে পড়ছে না। আপনার দেখা গেল ব্যক্তি রেশারেশি জমি জমা নিয়ে ঘটনাটা ঘটেছে, সেটা মামলা করেছেন আপনি ওইভাবে, তো সেটা তো আর গুমের ভিতর মানে আসছে না। এরকম বাদ দিয়ে আমাদের 1569 এসছে। এবং এই সংখ্যাটা যে পূর্ণাঙ্গ এটাও বলার সুযোগ কম, কারণ আমাদের আগের দিনেও আমাদের কাছে অভিযোগ এসছে। অর্থাৎ এই জানুয়ারি মাসের 1-2 তারিখেও আমাদের অভিযোগ নিতে পারেন মানে শেষ দিকে আমরা অভিযোগ নেইনি তা না, অভিযোগ নেওয়া হয়েছে, বাট ওইটার যাচাই বাছাইটা আমরা করতে পারিনি। এইটা ছিল আমাদের একটা অবস্থা। এই যে মানে 1569, এটা আবারও বলছি, এইটাই পূর্ণাঙ্গ সংখ্যা বা তথ্য নয়। কারণ অনেক মানুষ এখন পর্যন্ত এইভাবে, যেই চ্যালেঞ্জটি একটু আগে ভাই করলেন, যে আমাদের এখন সালাম সাহেবকে আরও বেশি সাহস দেখাতে হবে দ্বিতীয় বিষয়টা প্রমাণ করার জন্য, মানে দ্বিতীয় বিষয়টাকে স্টাবলিশ করার জন্য, অর্থাৎ ক্ষতিপূরণের জায়গাটায়। ঠিক তেমনি এখনও অনেক মানুষ আছেন যারা আস্থা পাচ্ছেন না যে এখন যে আমি অভিযোগ, এখন তো আমি আছি, জীবন নিয়ে ফিরে এসেছি, আছি, ব্যবসা বাণিজ্য কোনো মতে করে চলছে, আমি আবার অভিযোগ দেওয়ার পর এটি যদি আগামীকালকে গণেশ উল্টে যায় বা নতুন পরিস্থিতির উদ্ভব হয়, তখন না জানি আমাকে আবার সমস্যায় পড়তে হয়। কারণ আইনশৃঙ্খলা বাহিনী বলেন বা যে সমস্ত গোয়েন্দা সংস্থায় অপরাধগুলির সাথে যুক্ত ছিল, র্যাব বলেন, তারা তো রয়ে গেছে, এখনও তো বিচার সম্পন্ন হয়নি। খুব সামান্য একটু অংশ সবে মাত্র আমরা দেখছি যে বিচার কার্যক্রমের ভিতরে প্রবেশ করেছে। এই জায়গাটিতে মানুষের কিন্তু এখনো ভয় আছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমাদের দেশে যারা ভুক্তভোগী হন তাদের অধিকাংশ হচ্ছে খুব গরিব মানুষ। তাদের পক্ষে এখনও তারা বুঝতে পারছে না যে আমি এক জায়গায় অভিযোগ করব, তাহলে আমার ঢাকায় যেতে হবে, আবার কথা বলতে ডাকবে তখন যেতে হবে, আবার আদালতে যদি যায় তখন যেতে হবে। এরকম নানান চিন্তাভাবনা থেকে এখনও অনেক মানুষ আমাদের কাছে অভিযোগ করতে আসতে পারেন নাই বা আসেন নাই। যারা এসছেন তারা যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন সেটি আসলে আমি মুখে বলে তার ওই যে তখনকার যে অভিব্যক্তি সেটা আমি প্রকাশ করতে পারবো না। দেখেন, একজন সাক্ষী তিনি বলছেন যে তিনি দেখেছেন কিভাবে মানুষকে মানে হাত পা বেঁধে মুখোশ পরিয়ে নৌকায় উঠানো হচ্ছে, কিভাবে তাকে নৌকার একটা নির্দিষ্ট জায়গা আছে যে পাশে, যেটা ওখানে মানে মাথা রেখে গুলি করা হচ্ছে এবং তারপর সিমেন্টের বস্তা টস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই কাজটি সাধারণত কত রকম কৌশলে তারা করত, কোন সময় অমাবস্যা, কোন সময় জোয়ার, কোন সময় ভাটা, কোন সময় বেছে নিলে ওই কাজটি করতে কোথাও বাধা বা কেউ দেখবে না, এই সমস্ত বিবেচনা করে। আর নৃশংসতার কথা যদি বলেন, এদেরকে তুলে নিয়ে টিএফআইতে বা মানে এটাকে কি বলে জেআইসিতে দীর্ঘদিন আটক রেখে জিজ্ঞাসাবাদ শেষ করে কারো ব্যাপারে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যেত যে মানে শেষ ঠিকানায় পাঠিয়ে দাও। কোনো ক্ষেত্রে আসতো যে তারকে আরও জিজ্ঞাসাবাদ করে যতদূর তথ্য নেওয়া সম্ভব নেওয়ার চেষ্টা করো, তারপরে ডিসিশন হতো। এবং এই যে মামারা ওই জায়গার যে শব্দ, বড় ভাই, মেজো ভাই,
ছোট ভাই, মামা, এই যে শব্দগুলি, কোনো অফিসারের নাম তো প্রকাশ করতো না যারা ইন্টারোগেশনে থাকতেন, তাদের চিহ্নিত করা হতো বড় ভাই, মামা ইত্যাদিভাবে। এবং তারা যেভাবে নির্যাতন করতেন, আমরা কিছু কিছু সিক্রেট সেন্টার, যেটা আমরা সিক্রেট প্রিজন যেটা আমরা পেয়েছি, যেমন ধরেন টিএফআই, র্যাব 1-এর ভিতরে যে অংশটা টিএফআই আছে, সেখানে আমরা দেখেছি, আমরা জিআইসি ডিজিএফআইয়ের অধীনে যেটা, সেখানে দেখেছি, যেটাকে কোড অ্যান্ড কোড আয়নাঘর হিসাবে মানুষ এখন ট্রিট করে। এই যে সেন্টারগুলি, এখানে যেভাবে নির্যাতন করা হতো সেটা ছিল আরও ভয়াবহ। মানুষকে ঝুলিয়ে দিনের পর দিন রাখা, আপনি একবার চিন্তা করেন তো, কারেন্ট শক দেওয়া, তারপর উলঙ্গ করে মানে লাঠি দিয়ে পেটানো, নখ উপড়িয়ে ফেলা, তারপর ঘূর্ণীয়মান চেয়ারের ভিতর বসিয়ে রাখা, তারপরে এই পানির পাত্রের ভিতরে ইলেকট্রিফাইড করে তার ভিতরে প্রস্রাব করতে দেওয়া, মানে ভয়াবহ। তারপর সর্বশেষ হচ্ছে আপনার চোখ, মানে হাত পা বেঁধে ফেলে রাখা, এবং এমন জায়গায় রাখা হতো যেখানে দিন এবং রাত্রের তারতম্য ছিল না, বুঝতে পারতো না মানুষ যে এটা দিন না রাত। এবং আপনি কল্পনা করেন তো, একটা মানুষ সে ধরা পড়ার পর বুঝতেছে না কখন দিন কখন রাত, সে শুধু খাবারটা যখন পাচ্ছে, সকালের নাস্তা যখন পাচ্ছে রুটি, তখন সে ধারণা করতেছে আমি একদিন পার করলাম। সে তখন কিভাবে, এটা স্মৃতিতে মনে রাখা সম্ভব না, একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন রাখবেন, ভুল করতে পারেন। তখন মানুষ সেই গুহার মানুষের যে হিস্ট্রি আমরা পড়ে আসছি, সেরকম মানুষ নিজের থেকেই পদ্ধতি বার করলো যে আমি কতদিন আছি, এটা ধরে রাখতে হলে, মনে রাখতে হলে আমি কি করব। এদেরকে যদি কখনো মাংস দেওয়া হতো, তো মাংসের যে হাড় সেটা তারা সংরক্ষণ করত, বা মাছের কাটা কিভাবে সংরক্ষণ করত, যিনি মাংস দিতেন তিনি জানেন কয় পিস মাংস দিয়েছেন, হাড় কয়টা ফেরত যাচ্ছে। এখানেও কিন্তু মানে ওই হাড়টা লুকায় রাখা খুব কঠিন ছিল। তারপরে একজন ভিকটিম আমাকে বলল যে সে এইখানে হাড়টা লুকায় রাখত বগলে, এবং এইভাবে রেখে ওই হাড় দিয়ে বা মাছের কাটা দিয়ে সে একটা দাগ দিত, একটা দিন পার হতো একটা দাগ দিত, বা সে তার মনের আকুতিগুলি ওইখানে লিখে রাখতো। কোনো কোনো ক্ষেত্রে আমরা সিক্রেট প্রিজনে যে 2-1টা ফোন নাম্বারও দেখেছি অস্পষ্টভাবে আছে, কোনো কোনো জায়গায় সূরা লেখা, কোনো কোনো জায়গায় আমি দেশটাকে অনেক ভালোবাসি, অনেক রকম কথা। কিন্তু মনের যে আকুতি, সেটা সারাদিন সে করবে কি, তখন সে কোনোভাবে গোপনে লেখাটা লিখতো। এই লেখাটা লিখতে যেও কিন্তু অনেককে নির্যাতনের শিকার হতে হয়েছে, কারণ যখন টহল থাকতো ভিতরে, অর্থাৎ ভিতরে যখন নজরদারি থাকতো, তখন তো সে লিখতে পারতো না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে সিসিটিভি ক্যামেরা ভিতরে সেট করা, তো সেই ক্ষেত্রেও কেউ কেউ করতো কি, ময়লা ফ্লোর থেকে নিয়ে সিসিটিভি ক্যামেরা চোখ বন্ধ করে দিতে, মানে ক্যামেরার ফোকাসের জায়গাটা দিয়ে রাখতো যাতে তার চলাচলটা দেখতে না পারে বাইরে থেকে। এরকম বহু ঘটনা আছে। এরপর ধরেন অনেককে তো চুল দাড়ি কাটতেই দেওয়া হয়নি, মাসের পর মাস, বছরের পর বছর। আপনার এরা কেউ জানতেও পারেনি যে তারা জীবিত না মৃত, এই খবরটি তার পরিবারের কেউ জানে কি না। এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা অনেক হাই লেভেলের যারা ভিকটিম ছিলেন তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি, তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হতো নানান রকমের কথাবার্তা, এবং তাদেরকে কাগজ দিয়ে বলা হতো যে এই 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 জিনিস, ঘটনাগুলি লিখতে থাকো, লিখে দিত। আবার দেখা যেত 2 ঘন্টা পর আবার কাগজ দিয়ে বলা হতো যে ওইটা লেখো। লেখার ভিতর হেরফের পেলে সেখানেও তাদেরকে নির্যাতন করা হতো। এবং একটা বড় ধরনের নির্যাতনের বিষয়টা ছিল হচ্ছে আপনার ছাদের সাথে উঠিয়ে, মানে একটা মেশিন ছিল, ওটার সাথে হ্যাঙ্গারের মতো ছিল, হ্যাঙ্গারে হাত বেঁধে দিত, মেশিনটা চালু করলে ওইটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যেত, ছাদের দিকে। এইভাবে ঝুলিয়ে রাখা হতো, এখান থেকে রক্ত পড়ত, এবং এইভাবে ঝুলিয়ে রাখা হতো। কখনো কখনো খুব দ্রুত তাদেরকে ফেলে দেওয়া হতো ওখান থেকে, ফলে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ধরনের ঘটনাগুলি আমরা দেখেছি, শুনেছি। এবং আমাদের কাছে এরকম আসছে যে অল্প বয়সের একটা ছেলে, কিশোর, তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে,
এবং নির্যাতনের ভয়াবহতায় টিএফআইতে মানে ভয়াবহতায় সে মানে অসুস্থ হয়েছে। অসুস্থ বলতে মেন্টালি সে ডিসঅর্ডার, মানে এটা কি বলবো, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ফ্যাল করে থাকতো, কাঁদতো, চিৎকার দিত এরকম। এবং আমাদের কমিশনের অন্যতম সদস্য একজন, তিনি ওই তাকে চিহ্নিত করতে পেরেছেন, তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেছেন, যদিও সে প্রকৃতপক্ষে ওইভাবে সুস্থ না। তার পিতার সাথে কথা বলেছেন, তাকে খুঁজে বের করতে কিন্তু আমাদের ওই সহকর্মীর অনেক কষ্ট হয়েছে। কারণ আমরা এইটা অনেক ভিকটিমের মুখ দিয়ে, তার যারা জেআইসি মানে যারা টিএফআইতে ছিল তারা বলছে যে এরকম একটা ছেলে ছিল, উলঙ্গ থাকতো এবং চিৎকার দিত, তারে আর আমরা পাইনি। আমাদের ধারণা ছিল কি এখান থেকে সে শেষ হলো। তারপরে দেখা গেল যে আমরা এই ছেলেটিকে বিভিন্ন মানে ইন্টারোগেশনে যখন আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলতাম, তাদের বক্তব্যগুলি জানার চেষ্টা করতাম ভিকটিমদের কাছ থেকে, তখন এক পর্যায়ে যে একটা ভিকটিম বলছে যে এরকম একটা ছেলেকে দেখতাম, পরবর্তীতে তার সাথে আমার দীর্ঘ সময় পরে তার সাথে আমার কোর্টে দেখা হয়েছে। তখন আমরা ওই ছেলেকে চিহ্নিত করতে পারি এবং সেটা খুঁজে বের করি। এবং এইটা তো গেলে একটা। দ্বিতীয় হচ্ছে অনেক নারীবন্দী ছিলেন এবং তাদের সাথে যেই ধরনের অমানবিক আচরণ করা হতো, মানে নারীদের বিশেষ বিশেষ কিছু বিষয় আছে, এগুলোকে একেবারে অবজ্ঞা করা হতো, এমনকি ওড়নাটা কেড়ে নেওয়া হতো। ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক যে যেই সরকারের সময় এই ঘটনাটি ঘটেছে, সেই সরকার নিজেদেরকে গণতান্ত্রিক বলতো, সেই সরকার নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম রাজনৈতিক দল বলতো, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেইটার সাথে এর কোনো কিছুই যায় না। এরা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে নিজস্ব ক্ষমতায় থাকার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, এরা সুবিধা নেওয়ার জন্য, লুট করার জন্য আসলে মুক্তিযুদ্ধকে